মুভির শুরুতেই আমরা জাপানের একটা প্রাইভেট পোর্টের দৃশ্য দেখতে পাই। সেখানে রাখা কিছু কন্টেইনারে লাল চন্দন কাঠ ভরা। এই লাল চন্দন কাঠের মূল্য সম্পর্কে পুষ্পা ওয়ানেই নিশ্চয়ই আপনারা ধারণা পেয়ে গেছেন। ওয়ার্কার্সরা যখন কন্টেইনার থেকে কাঠ বের করছিল তখন কাঠের সাথে পুষ্পাও বের হয়ে আসে। জাপানিরা পুষ্পাকে উল্টো করে ঝুলিয়ে রাখে। এরপর একজন ইন্ডিয়ান লোককে ডেকে এনে পুষ্পা কোথা থেকে এসেছে তা জিজ্ঞেস করতে বলে। লোকটা পুষ্পাকে জিজ্ঞেস করে, কোথা থেকে এসেছিস তুই, ইন্ডিয়া নাকি পাকিস্তান? পুষ্পা কোনো উত্তর না দিলে লোকটি জাপানি বসকে বলে, ও তো অ্যাটিটিউড দেখাচ্ছে, আমি শিওর ও ইন্ডিয়ান। জাপানিরা পুষ্পার গায়ে লাগানোর চেইনটা একটু টান দিতেই তার পকেট থেকে একটা কাগজ পড়ে। আর একজন ওয়ার্কার সেই কাগজ উঠিয়ে দেখতে থাকে পুষ্পার নাম লেখা। তখনই পুষ্পা নিজেকে ছাড়িয়ে জাপানিজদের সাথে মারপিট শুরু করে। আসলে এই জাপানিরা পুষ্পাদের থেকে অবৈধভাবে লাল চন্দন কাঠ নিয়ে আসল মূল্য পরিশোধ করছিল না। এই জন্যই পুষ্পা এবার নিজেই এসেছে এদের সাথে বোঝাপড়া করতে। পুষ্পা নিজের ইউনিক স্টাইলের সাথে এক এক করে সব জাপানিকে মারতে থাকে। আর নিজের লোকদের মার খেতে দেখে জাপানি বস নিজেই পুষ্পার সাথে ফাইট করতে আসে। পুষ্পা তার হাতে কিছুটা মার খেলে পরে তাকেই কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে ফেলে। এরপর তাকে কাঁধে তুলে নিয়ে শিপের একদম উপরে চলে যায়। এরপর সেখান থেকে তাকে পা ধরে ঝুলিয়ে জিজ্ঞেস করে, আমার টাকা কোথায়? লোকটা ভয় পেয়ে বলে, আমার বসের কাছে। পুষ্পা বলে, তোর বস কে? লোকটা বলে, আমার বসের নাম হিরোশি। পুষ্পা বলে, আমি তোর বসেরও বস, পুষ্পা দা বস। তখনই আরও কিছু লোক এসে পুষ্পাকে গুলি করতে শুরু করে। এক পর্যায়ে হিরোশি এসে পুষ্পাকে টার্গেট করে শুট করলে এবার পুষ্পার গায়ে গুলি লেগেই যায় আর পুষ্পা পানিতে পড়ে যায়। পুষ্পা পানিতে ডুবে যেতে থাকলে তার চোখে একটা ভিশন ভেসে ওঠে। পুষ্পা যখন ছোট ছিল তখন গ্রামের বাচ্চারা তাকে অনেক বুলি করত। একদিন খেলার সময় বাচ্চাদের বল পানিতে পড়ে গেলে তারা পুষ্পার কাছে যায়। ছোট্ট পুষ্পাকে তারা বলটা উঠিয়ে আনতে বললে পুষ্পা বলে, আমি তো সাঁতার পারি না। ছেলেগুলো পুষ্পাকে রাগানোর জন্য বলে, তোর নাম কি রে? পুষ্পা বলে, মুলেটি পুষ্পারাজ। ছেলেগুলো বলে, তোর বাপের নাম কি? পুষ্পা বলে, মুলেটি ভেঙ্কটরামা। একটা ছেলে বলে, গ্রামের মানুষরা তো বলে ভেঙ্কটরামা তোর বাপ নয়। পুষ্পা বলে, না, আমার মা বলেছে উনি আমার বাবা। ছেলেটা চালাকি করে বলে, আমরা কেউ এই কথা বিশ্বাস করি না, যদি পানি থেকে বলটা উঠিয়ে আনতে পারিস তাহলেই বিশ্বাস করব যে ভেঙ্কটরামা তোর বাবা। ছোট্ট পুষ্পা তাদেরকে এই কথা বিশ্বাস করানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। এরপর কোনো রকম ডুবতে ডুবতে গিয়ে বলটা হাতে নেয়, কিন্তু সাঁতার না পারার কারণে পুষ্পা সেখানেই ডুবে যেতে থাকে। আর সেই বাচ্চাগুলো এটা দেখে ভয়ে পুষ্পাকে রেখে পালিয়ে যায়। তখনই পুষ্পার ঘুম ভেঙে গেলে পুষ্পা ঘুম থেকে আঁতকে উঠে বসে। অর্থাৎ এতক্ষণ যা দেখানো হয়েছে সবকিছু পুষ্পার স্বপ্ন ছিল। পুষ্পাকে এভাবে উঠতে দেখে তার ওয়াইফ শ্রীভাল্লি তাকে জিজ্ঞেস করে, আপনার কি কিছু লাগবে স্বামী? পুষ্পা কোনো কথা না বলে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। শ্রীভাল্লি বলে, কি হয়েছে স্বামী, খারাপ স্বপ্ন দেখেছেন? পুষ্পা বলে, যাদের জীবনের সত্যিটা এত ভয়ানক সে আর কি দুঃস্বপ্ন দেখবে। শ্রীভাল্লি কিছু না বলে তাকে জড়িয়ে ধরে। সিন শিফট হয়ে দেখা যায় পুষ্পার লোকদেরকে। পুষ্পা যে এখন এই সিন্ডিকেটের হেড হয়ে গেছে তা আমরা আগের পার্টেই জেনেছি। পুষ্পার লোকেরা জঙ্গলে কাঠ কাটতে যাবে বলে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এখানে আমরা সিনু নামের একটা ছেলেকে দেখতে পাই। একজন লোক সিনুকে বলে, তোর না আজ বিয়ে, আজকে কেন এসেছিস? সিনু বলে, আমার জন্য পুষ্পা ভাই বেশি জরুরি, আমার জায়গায় অন্য কাউকে নিক আমি সেটা চাই না। এখানে আমরা ছদ্মবেশী পুলিশ অফিসার শেখাওয়াতকে দেখতে পাই। শেখাওয়াত যে কিনা এর আগেও পুষ্পাকে হাতে নাতে ধরতে বহুবার ব্যর্থ হয়েছে, তাছাড়া সে পুষ্পার হাতে মার খেয়ে অপমানিতও হয়েছে। তাই এবার শেখাওয়াত এসেছে পুষ্পার ওপর বদলা নিতে। শেখাওয়াত পুষ্পার লোকদের সাথে গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট দিলে এক লোক তাকে বলে, নতুন এসেছো নাকি? শেখাওয়াত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। লোকটা বলে, মুখ এমন করে রেখেছিস কেন? পুলিশের ভয় পাচ্ছিস? ভয় পাস না, আমাদের পুষ্পা ভাই সব সামলে নেবে। ভাইকে দেখলে তো পুলিশও ভয়ে কাঁপে। ওই যে অফিসার শেখাওয়াতের কথা মনে আছে, কি ধোলাইটাই না দিল, ও তো এখনো ঘর থেকে বের হয় কিনা কে জানে। দেখেছেন কাণ্ড, এরা শেখাওয়াতের সামনেই শেখাওয়াতকে নিয়ে হাসাহাসি করছে। শেখাওয়াতও তাদের সাথে তাল মিলায়। কিছুক্ষণ পর তারা গভীর জঙ্গলে চলে যায়। পুষ্পার লোকেরা কাঠ কাটতে যাবার আগে কিছু পূজা অর্চনা করে। এদিকে পুষ্পার ওয়াইফ শ্রীভাল্লি মন্দিরে পুষ্পার নামে পূজা দিতে যায়। মন্দিরের পুরোহিত তার কাছে পুষ্পার গোত্রের নাম জানতে চায়, কিন্তু শ্রীভাল্লি চুপ করে থাকে, কারণ শ্রীভাল্লি জানে পুষ্পার বাবা তাকে কখনো নিজের সন্তানের পরিচয় দেয়নি। পুষ্পার সৎ ভাইও সেখানে উপস্থিত ছিল। পুষ্পার সৎ ভাই টিটকারি করে বলে, গোত্র থাকলে তো বলবে। পুষ্পার সৎ ভাইয়ের মেয়ে আবার শ্রীভাল্লিকে খুব পছন্দ করত। সে পুরোহিতকে বলে, মুল্লেটি বংশ, কিন্তু তার বাবা তাকে থামিয়ে দিয়ে বলে, আমাদের বংশের নাম বলছো কেন? শ্রীভাল্লি পুরোহিতকে বলে, ভগবানের কি কোনো গোত্র হয়? আমার স্বামীও আমার কাছে ভগবান, আপনি ভগবানের নাম নিয়ে পুজো করুন। পুষ্পার সৎ ভাই আরো কিছু টিটকিরি করে সেখান থেকে চলে যায়। শ্রীভাল্লির এতে খুব খারাপ লাগলেও সে চুপ করে থাকে। এদিকে জঙ্গলে শেখাওয়াত সবার সাথে মিলে অবৈধভাবে লাল চন্দন কাঠ কাটতে থাকে। সবাইকে টাকা দেওয়ার সময় যখন একজন লোক তার নাম জিজ্ঞেস করে, শেখাওয়াত বলে, আমার নাম শেখাওয়াত।
নাম শুনে লোকটা একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কি নাম বলেছ? শেখাওয়াত বাওয়াল সিং। এবার সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। শেখাওয়াত ব্যাগ থেকে ওয়াকি টকি বের করে তার ফোর্সকে আসতে বলে আর নিজে তাদের দিকে গান তাক করে বলে, এক পা নড়লেই গুলি করে দেব। এরপর শেখাওয়াতের ফোর্স এসে চারদিক থেকে ঘেরাও করে পুষ্পার সকল লোককে থানায় ধরে নিয়ে যায়। তাদের সাথে সিনুকেও তারা জেলে নিয়ে বন্দি করে রাখে। এদিকে সিনুর আজ বিয়ে। মণ্ডপে সিনুর জন্য সবাই অপেক্ষা করছে। কনের বাবা খবর নিয়ে জানতে পারে সিনুকে পুলিশ ধরে নিয়ে গেছে। এজন্য সে তার মেয়েকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিতে চায়। কিন্তু সিনুর হবু ওয়াইফ বলে এখনো লগ্ন শেষ হয়নি, সময় মতো সিনু চলে আসবে, পুষ্পা ভাই ওকে নিয়ে আসবে। কনের বাবা বলে, পুষ্পা ভাই সে একজন দিনমজুরকে ছাড়াতে কখনোই যাবে না। অন্যদিকে পুষ্পাকে দেখা যায় সে অলরেডি সিনুকে ছাড়িয়ে আনতে থানায় পৌঁছে গেছে। থানায় পুষ্পার এন্ট্রিটা দেখার মতো ছিল। পুষ্পাকে দেখে এসআই বলে, কি খবর পুষ্পা, এখানে কি কারণে আসলে? পুষ্পা বলে, আমার লোকদের ধরে নিয়ে এসেছো আর আমি আসবো না? আমি সিনুকে ছাড়িয়ে নিতে এসেছি, আজ ওর বিয়ে। এসআই বলে, এটা এখন সম্ভব না। এই 230 জনের লোকের নামে এফআইআর লেখা হয়েছে, যদি একজনকেও ছাড়ি তো আমি ঝামেলায় পড়ব। পুষ্পা তার কথা না শুনে কনস্টেবলকে বলে সিনুকে নিয়ে আসতে। কনস্টেবল ভয় পেয়ে জানায় এখানে 2 জন সিনু রয়েছে। পুষ্পা দুজনকেই নিয়ে আসতে চাইলে এসআই বলে, আমি এটা করতে পারবো না। শেখাওয়াত স্যার অনেক স্ট্রিক্ট হয়ে গেছে আর এসব কিছু এখন রুলসের বাইরে। পুষ্পা বলে, আপনার স্যালারি তো 10,000 টাকা, কিন্তু মেয়ের বিয়েতে 5 লাখ টাকা নিয়েছেন, সেটা কোন রুলসের মধ্যে পড়ে? এখানের একজন সাধারণ কনস্টেবলের স্ত্রী নয় লাখ টাকা দিয়ে গয়না কিনতে পারে, সেটা কোন রুলসের মধ্যে পড়ে? একটা কথা বলে রাখি, এই পুরো এরিয়ায় এখন শুধু একটা রুলস চলবে আর সেটা পুষ্পার রুলস। এরপর কনস্টেবল গিয়ে যে সিনুর বিয়ে তাকেই নিয়ে আসে। পুষ্পা সিনুকে বিয়ের কাপড় দিয়ে সেটা পরে আসতে বললে তখনই পুষ্পা লক্ষ্য করে সিনুর গায়ে আঘাতের দাগ। পুষ্পা বলে, এগুলো কিভাবে হচ্ছে? সিনু বলে, এমনিতেই ভাই। পুষ্পা তার লোকদের কাছে গিয়ে দেখে সবার গায়েই আঘাতের চিহ্ন। ফ্ল্যাশব্যাকে দেখা যায় শেখাওয়াত এদেরকে এখানে নিয়ে আসার আগে প্রচন্ড মেরেছে, এমনকি তার লোকের হাতে গুলিও করেছে। হাতে গুলি লাগা সেই লোক বলে, ওরা আমাদের শরীর থেকে রক্ত তো বের করতে পেরেছে, কিন্তু মুখ থেকে আপনার নাম বের করতে পারেনি। নিজের লোকদের এমন অবস্থা দেখে পুষ্পা প্রচুর রেগে যায় আর বলে, আমি আমার সব লোককে নিয়ে যাব। এসআই পুষ্পার কাছে এসে রিকোয়েস্ট করে বলে, স্যার আমাদের চাকরি চলে যাবে, এমনটা করবেন না প্লিজ। পুষ্পা বলে, আচ্ছা তাই, আমি কারো ক্ষতি করতে চাই না। এরপর পুষ্পা সকলকে লাইনে দাঁড় করায় আর এক এক করে সবাইকে তাদের চাকরি করে সারা জীবনে যত টাকা বেতন পেত সব একসাথে দিয়ে দেয়। বাহ, চাকরি না করে সারা জীবনের বেতন পেয়ে গেল। ইস, আপনি কি এরকম পেতে চান নাকি? কমেন্ট করে জানালেন। শেখাওয়াত পুলিশ স্টেশনে এসে দেখতে পায় পুরো স্টেশন খালি। একজন ইন্সপেক্টর এসে শেখাওয়াতকে পুষ্পার ব্যাপারে সবকিছু বলে। শেখাওয়াতের সাথে থাকা পুলিশ সেই ইন্সপেক্টরকে দেখে বলে, যাক অন্তত একজন ইমানদার অফিসার থানায় আছে। সেই ইন্সপেক্টর বলে, কিসের ইমানদার? আমিও পুষ্পার থেকে টাকা নিয়েছি, আমি অপেক্ষা করছিলাম আপনাদেরকে চাবি দেবার জন্য। এরপর সেও সেখান থেকে চলে যায়। শেখাওয়াত বলে, আমি এত কষ্ট করে নিজের হাতে জাল তৈরি করেছি এই শিকারকে ধরার জন্য, আর ও ঈগলের মতো উড়ে এসে আমার শিকার ছিনিয়ে নিয়ে গেছে। আমি পুষ্পাকে দেখে নিব। অন্যদিকে পুষ্পা সিনু সহ তার লোকদেরকে নিয়ে সিনুর বিয়েতে যায় আর সে নিজে দাঁড়িয়ে থেকে সিনুর বিয়ে দিয়ে দেয়। এরপর থেকে পুষ্পা তার কাজ আরো সাবধানে করতে থাকে। পুষ্পা তার লোকদের চোখে হিরোতে পরিণত হয়েছিল। আবার সব সময় অ্যাটিটিউড নিয়ে থাকা আমাদের পুষ্পা ভাইও তার বউয়ের কাছে এসে বাচ্চা হয়ে যেত। এভাবেই কিছুদিন কেটে যায়। সুদীপার সাথেও পুষ্পার সম্পর্ক ভালো হয়। পরের দৃশ্যে পুষ্পাকে সিএম এর সাথে দেখা করার জন্য রেডি হতে দেখা যায়। পুষ্পা রেডি হয়ে শ্রীভাল্লির কাছে আসলে শ্রীভাল্লি বলে, অনেক সেজে যাচ্ছ যে, সিএম এর সাথে একটা ফটো তুলে নিয়ে এসো, আমি ড্রয়িং এ বড় করে ছবি লাগিয়ে রাখবো। পুষ্পা বলে, আচ্ছা তুলবো, আমি আমার ওয়াইফের জন্য সবকিছুই করতে পারি। এরপর তারা দুজন রোমান্টিক মোডে চলে যায় আর একসাথে কিছুটা পার্সোনাল সময় কাটায়। পুষ্পার লোকেরা নাস্তা না করেই তার জন্য নিচে অপেক্ষা করছিল। এই সুযোগে তারাও নাস্তা করে নেয়। পুষ্পা সুদীপার সাথে সিএম অফিসে আসলে রিপোর্টাররা তাকে ঘিরে ধরে। রিপোর্টাররা পুষ্পাকে জিজ্ঞেস করে সেখানে কেন এসেছে। পুষ্পা বলে, আমার ওয়াইফ সিএম এর সাথে ছবি তুলতে বলেছে তাই এসেছি। সুদীপ্পা কোনোরকম রিপোর্টারদের সাইড করে পুষ্পাকে নিয়ে ভেতরে পৌঁছায়। আসলে সুদীপ্পা এখানে এসেছিল মিনিস্টার হওয়ার জন্য সিএম এর সাথে কথা বলতে, আর পুষ্পা তার সাথে এসেছে। সুদীপ্পা বলে, আমি মিনিস্টারের সাথে কথা বলার পাশাপাশি সিএম কে বলবো ওই শেখাওয়াতকে যেন বদলি করে দেয়। পুষ্পা বলে, তার কোনো প্রয়োজন নেই, তাহলে ওই শেখাওয়াত ভাববে আমি ওকে ভয় পেয়ে বদলি করিয়েছি। সুদীপ্পা বলে, সেটা কি ভাববে? বদলি তো আমি করাতে চাই আমার সমস্যার জন্য। পুষ্পা বলে, তবুও দরকার নেই। এরপর সুদীপ্পা আর পুষ্পা মিনিস্টারের কেবিনে যায়। গিয়ে তারা সোফায় বসলে সুদীপ্পা আবার দাঁড়িয়ে পুষ্পাকেও দাঁড়াতে বলে। পুষ্পা বলে, কি হয়েছে? সুদীপ্পা বলে, তুই যতক্ষণ দাঁড়িয়ে থাকিস ততক্ষণই ঠিক থাকিস, বসলে তোর পায়ের সাথে সাথে ভাবও উপরে উঠে যায়। পুষ্পা বলে, এই পা পুষ্পাকে বয়ে বেড়ায়।
এটুকু ভাবতে থাকবেই। সিএম অন্য লোকদের সাথে কথা বলে পুষ্পাদের সাথে কথা বলতে আসে। সিএম পুষ্পাকে দেখেই চিনে ফেলে আর বলে, তোমার নাম অনেক শুনেছি, তুমি সে না যে পুলিশ স্টেশন খালি করে ফেলেছিলে? সুদীপ্পা বলে, হ্যাঁ। এরপর সুদীপ্পা সিএমকে চাদর পরিয়ে তার সাথে ছবি তোলে। পুষ্পা যখন সিএম এর সাথে ছবি তুলতে যায় তখন সিএম ক্যামেরাম্যানকে ছবি তুলতে নিষেধ করে। সিএম বলে, আমি এক স্মাগলারের সাথে ছবি তুলবো, আর সেটা কোনো রিপোর্টারের হাতে পড়ে গেলে আমার বদনাম হবে না? পায়ের জুতো যতই দামি হোক আমরা তো সেটা হাতে পড়ি না, তাই না? তেমন আমিও সবার সাথে ছবি তুলতে পারবো না। তবুও ক্যামেরাম্যান ভুলে একটা ছবি তুলে ফেললে সিএম ক্যামেরাম্যানের থেকে ক্যামেরা নিয়ে পুরো ছবির রেলটাই নষ্ট করে দেয়। পুষ্পা সিএম এর এমন ব্যবহারে অনেক রাগ হয়, কিন্তু সে সিএমকে কিছু না বলেই চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। সুদীপ্পা সিএম এর সাথে কথা বলে বাইরে এসে দেখে পুষ্পা চিল মুডেই বসে আছে। সুদীপ্পা বলে, ভেতরে যা হয়েছে তা দেখে তো আমি ভয় পেয়ে গেছি, কিন্তু ওকে দেখে সব ঠিকঠাকই মনে হচ্ছে। সুদীপ্পাকে দেখে পুষ্পা বলে, তোমার কাজ হয়ে গেছে। সুদীপ্পা বলে, হ্যাঁ হয়ে গেছে। কোন মিনিস্টার হব জানি না, তবে মিনিস্টার হয়েই যাব, কিন্তু তার জন্য কিছু টাকা পয়সা তো খাওয়াতেই হবে। পুষ্পা বলে, এই কাজ না, শেখাওয়াতকে ট্রান্সফার করার কথা বলেছিলেন না? সুদীপ্পা বলে, তুই তো মানা করলি। পুষ্পা বলে, তাও তুমি জিজ্ঞেস করোনি? সুদীপ্পা বলে, হ্যাঁ করেছি। সিএম বলেছে সব পুলিশের সাথে সে পাঙ্গা নিতে পারবে না, এখন শেখাওয়াতের ট্রান্সফার করানো সম্ভব নয়, তাই সে মানা করে দিয়েছে। পুষ্পাকে রেগে থাকতে দেখে সুদীপ্পা বলে, সিএম স্যার ছবি তুলতে মানা করে দিয়েছে তাই রেগে আছিস তাই না? পুষ্পা বলে, এমন কিছুই না, আমি বুঝতে পারছি উনি সিএম, আমার মতো স্মাগলারের সাথে ছবি তুললে ওনার সমস্যা হতে পারে। যদি তুমি সিএম হতে তাহলে তুমিও এমনটাই করতে। সুদীপ্পা বলে, আমি এমনটা কেন করব? আমি হলে ছবি অবশ্যই তুলতাম। পুষ্পা বলে, ছবি তুলবে আমার সাথে? সুদীপ্পা বলে, হ্যাঁ কেন তুলব না। পুষ্পা বলে, তাহলে তুমি সিএম হয়ে যাও, এসব মিনিস্ট্রি দিয়ে কিছুই হবে না, একটু বড় চিন্তা করো। পুষ্পা যখন তোমার পাশে আছে তাহলে এত সমস্যা কিসের? সুদীপ্পা বলে, আমি এতটাও ভাবিনি, সিএম হওয়া এত সহজ না পুষ্পা, সিএম হতে গেলে 100 কোটি টাকা তো লাগবেই। পুষ্পা বলে, 500 কোটি দিব, হবে? সুদীপ্পা অবাক হয়ে বলে, এত টাকা কোথায় পাবি? পুষ্পা বলে, টাকার হিসেব আমি বুঝবো, তুমি দিল্লি গিয়ে সেন্ট্রাল মিনিস্টার প্রতাপ রেড্ডির সাথে কথা বলো। এরপর পুষ্পা সুদীপ্পাকে সিএম এর জন্য আনা চাদরটা পরিয়ে তার সাথে ছবি তুলে আর বলে, যেদিন তুমি সিএম এর শপথ নেবে সেদিন আমি এই ছবি আমার দেয়ালে টাঙিয়ে রাখবো। ফেরার সময় রিপোর্টাররা পুষ্পাকে জিজ্ঞেস করে যে সে সিএম এর সাথে ছবি তুলেছে কিনা। পুষ্পা বলে, সিএম বলেছে সে জুলাইয়ের 24 তারিখ আমার ঘরে এসে আমার সাথে ছবি তুলবে। এদিকে টিভিতে পুষ্পার ইন্টারভিউ দেখে শ্রীবাল্লি খুব খুশি হয়ে যায়। সিএম ঘরে আসবে শুনে সে সেদিন পুরো ত্রিপতির মানুষকে নিমন্ত্রণ করার কথা চিন্তা করে আর জুলাইয়ের 24 তারিখটা ক্যালেন্ডারে মার্ক করে রাখে। পরের দৃশ্যে আমরা সুদীপ্পাকে সেন্ট্রাল মিনিস্টার প্রতাপ রেড্ডির সাথে দেখা করতে দেখি। প্রতাপ রেড্ডির কাছে সুদীপ্পা সিএম হবার কথা বললে প্রতাপ বলে, তোমার মধ্যে সিএম হবার মতো যোগ্যতা নেই। সুদীপ্পা বলে, কেন নেই? আমি 20 বছর ধরে এই পার্টির সাথে আছি, সময় মতো পার্টির জন্য ফান্ড রেডি করেছি, তাহলে আমি সিএম কেন হতে পারবো না? প্রতাপ বলে, তোমার মধ্যে এত সাহস কখনো দেখিনি, তোমার পিঠে কার হাত আছে, কার ভরসা এসব বলছো? তখনই প্রতাপ রেড্ডির কাছে তার ভাই সুব্বা রেড্ডির কল আসে। সুব্বা রেড্ডি বলে, ভাই আমাকে একজন 5 কোটি টাকা দিয়ে বলেছে তোমার সাথে কথা বলিয়ে দিতে। সুব্বা রেড্ডি বলে, ভাই আমাকে একজন 5 কোটি টাকা দিয়ে বলছে তোমার সাথে কথা বলিয়ে দিতে। প্রতাপ ফোনটা তাকে দিতে বলে। দেখা যায় এই লোকটা আর কেউ না, আমাদের পুষ্পা ভাই। পুষ্পা প্রতাপকে বলে, আমার নাম পুষ্পা, মার্কেটে সবাই আমাকে লাল চন্দন পুষ্পা নামে চেনে। প্রতাপ বলে, হ্যাঁ চিনি, কুন্দা রেড্ডির 4 টাকার পার্টনার ছিলি। পুষ্পা বলে, হ্যাঁ আমিও তো তার সাথেই কথা বলছি যে একসময় লরি কিনতো। প্রতাপ এবার চুপ হয়ে জিজ্ঞেস করে, কি চাই তোমার? এই 5 কোটি টাকা কেন দিয়েছ? পুষ্পা বলে, আরে এই টাকা তো আমি তোমাকে নয় তোমার ভাইকে দিয়েছি, তোমার সাথে কথা বলানোর চার্জ হিসেবে। মিনিস্টারের চেয়ারে বসতে বসতে বেড শক্ত হয়ে গেছে না, তাই তোমার জন্য একটা 25 কোটি টাকার নরম সোফা পাঠিয়েছি, দেখো। তখনই প্রতাপের কেবিনে পুষ্পার লোকেরা সোফা নিয়ে আসে। সোফার কভার উঠালে দেখা যায় সেখানে শুধু টাকা আর টাকা। প্রতাপ বলে, তোমার কোন টেন্ডার চাই আর কোন স্টেটের ভাগ চাই একবার বলো। পুষ্পা হেসে বলে, আমার পুরো স্টেট চাই, সুদীপ্পাকে সিএম বানিয়ে দাও। প্রতাপ বলে, তোমার কথাই হবে? পুষ্পা বলে, কেন হবে না? পুষ্পার সিদ্ধান্ত মন্দিরের নাড়ুর মতো, ফ্রি যা দিচ্ছি নিয়ে নাও, নয়তো এমন অনেক সোফা আমার কাছে আছে তোমাকে সরানোর জন্য। পুষ্পা ফোন রাখার পর প্রতাপ সুদীপ্পাকে বলে, এই লোকটা আসলে কে? ওর না টাকার চিন্তা আছে আর না ক্ষমতার ভয়, মনে হয় বড় কোনো সমস্যা আছে, ওর থেকে সাবধানে থাকতে হবে। সুদীপ্পা প্রতাপ রেড্ডির অফিস থেকে বের হয়ে পুষ্পাকে বলে, 5 কোটি ফোন করার জন্য, 25 কোটি কথা বলার জন্য, এসব কি? এভাবে বাড়ির মতো টাকা খরচ করলে সিন্ডিকেটের সব টাকা শেষ হয়ে যাবে, এরপর আমরা সিন্ডিকেটকে কি জবাব দিব? পুষ্পা বলে, সিন্ডিকেটের ভাগ আমি বদলাচ্ছি না, সিন্ডিকেটের ইনকাম বদলাবে। সুদীপ্পা বলে, 1 টন চন্দন কাঠ থেকে আমরা 1.5 কোটি টাকা পাই, রাতারাতে কিভাবে বদলাবো ইনকাম? পুষ্পা বলে, আমরা মঙ্গল শ্রীনুকে 25 লাখ টাকায় 1 টন বিক্রি করতাম, এরপর মুরগানের কাছে 1.5 কোটি টাকায় বিক্রি করছি,
মার্কেটে মুরগানের চাইতে বড় খেলোয়াড় আর কি নেই। তোমার নজর এখনো দেশেই আটকে আছে, কিন্তু আমি দেশের বর্ডার অনেক আগেই পার করে ফেলেছি। পুষ্পাকে ন্যাশনাল খেলোয়াড় ভেবেছ? পুষ্পা এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার। এরপর পুষ্পাকে একটা প্রাইভেট রিসোর্টে বসে পূজা করতে দেখা যায়, আর সেখানে হামিদ নামের একজন ইন্টারন্যাশনাল ডিলার আসে। হামিদ পুষ্পার গাড়ি দেখে বলে, ওরা এই গাড়িতে এসেছে, এতে তো আমার কুকুরও বসে না। হামিদ ভাবে পুষ্পা কোনো ছোটখাটো ডিলার। পুষ্পা পূজা শেষ করে হামিদের কাছে আসলে হামিদ বলে, আমি তো মিনিমাম 1000 টনের ডিল করি, এই ছোটখাটো ডিল আমি করি না। আমি একটা ফোন করলে 100 থেকে 150 টন আমার কাছে এখনই চলে আসবে। পুষ্পা বলে, 100 টন তো দূরের কথা, ইন্ডিয়া থেকে 10 টন কাঠ এনে দেখাতো। হামিদ একে একে কয়েকজন ইন্ডিয়ান ডিলারকে কল করে, কিন্তু হামিদ যাদেরকেই কল করে সবাই কল কেটে পুষ্পাকে কল করে 10 টন কাঠ চায়। হামিদ এবার বুঝতে পারে পুষ্পা আসলে ইন্ডিয়ার সব থেকে বড় ডিলার। পুষ্পা বলে, চলো এবার কাজের কথা বলি। হামিদ বলে কতটুকু মাল আছে? পুষ্পা বলে 2000 টন, আর প্রতি টনের জন্য 2.5 কোটি টাকা দিতে হবে। হামিদ এসে বলে, 2000 টনের জন্য 5000 কোটি? আচ্ছা দিব। পুষ্পা বলে, 5000 কোটি নয়, 4900 কোটি টাকা তোমার থেকে নিব, বাকি 100 কোটি দিয়ে আমি তোমার হেলিকপ্টার কিনে নিচ্ছি। এরপর পুষ্পা হামিদের হেলিকপ্টার নিয়ে দেশে ফিরে আসে, আর হামিদকে পুষ্পার সেই কম দামি গাড়িতে করেই ফিরতে হয়। ওহ কি অ্যাটিটিউড! দেশে এসে পুষ্পা এক এক করে তার পরিচিত সব ডিলারকে ফোন দেয়। কাউকে 100 টন, কাউকে 50 টন, এভাবে ডিলারকে 2000 টন কাঠের অর্ডার দিয়ে দেয়। কিন্তু একসাথে এত কাঠের ব্যবস্থা করতে হলে হাজার হাজার শ্রমিক আর কাঠ বহন করার জন্য অসংখ্য ট্রাকের প্রয়োজন। তাই পুষ্পা দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য শ্রমিক নিয়ে আসে, অনেকগুলো ট্রাকও কিনে নেয়। এরপর একদিন পুষ্পা সব ডিলারদের নিয়ে মিটিংয়ে বসে। তাদের মধ্যে একজন ডিলার, যার নাম কিনা বিচারের ডি, সে বলে, আমার কাছে কেন 50 টন মালের অর্ডার করেছ? বাকির 100 টন আনতে পারলে আমিও পারবো। অন্য একজন বলে, ওটা তো মঙ্গল সিনোর এলাকা, এই এলাকা থেকে মাল নিয়ে আসা কঠিন, তাই 50 টন অর্ডার করেছে। বিচারের ডি বলে, আমি পারবো 100 টন দিতে। পুষ্পা বলে, আচ্ছা তুমি 100 টনই দিও। ডিলাররা পুষ্পাকে জিজ্ঞেস করে, সে এত কাঠ দিয়ে কি করবে? পুষ্পা রেজিস্ট্যান্ট বলে, হলরুমে যে খালি জায়গা দেখছেন, ওখানে ফটো ফ্রেম লাগাবো, এজন্য এসব করছি। তখনই শ্রীভাল্লি রান্নার টেস্ট চেক করাতে পুষ্পার কাছে আসে। একজন বলে, শেখাওয়াত আমাদের মাল আটকানোর জন্য ফাঁক পেতে বসে আছে, এখন এত মাল নিয়ে যাওয়া কি ঠিক হবে? পুষ্পা বলে, ঠিক ব্যাঠিক সেটা আমি দেখি না, পুষ্পা যা বলবে সেটাই হবে। এরপর শ্রীভাল্লির রান্না টেস্ট করে বলে, লবণ বেশি হয়ে গেছে। একজন ডিলার বলে, পুষ্পা হোক আর যেই হোক, খাবারে লবণ বেশি হলে এটা বউকে বলতে হয় না, সেটা পুষ্পা জানে না, আজ পুষ্পা ভাইয়ের খবর আছে। তখনই পুষ্পা রেজিস্ট্যান্ট এসে বলে, ভাই ভাবি কিন্তু রেগে গেছে, সব খাবার বাইরে ফেলতে যাচ্ছে। পুষ্পা মিটিং রেখেই শ্রীভাল্লির রাগ ঠান্ডা করতে তার কাছে চলে যায়, আর রান্নাঘরেই তাদের রোম্যান্স শুরু হয়ে যায়। গাইজ, সব বাঘেরাই কিন্তু তাদের বউয়ের কাছে বিড়াল, পুষ্পারও এখানে সেম অবস্থা। পুষ্পার ওপর রেগে গিয়ে শ্রীভাল্লি অসাবধানতা বশত কাজ করছিল, যার ফলে তার পায়ে কিছুটা আঘাত লাগে। পুষ্পা দ্রুত তাকে বসিয়ে তার পায়ে হলুদ লাগিয়ে দেয়। শ্রীভাল্লি পুষ্পাকে বলে, আমার পা ছাড়ো, কেউ যদি দেখে তাদের পুষ্পারাজ ঘরে বউয়ের পা ধরে আছে তাহলে হাসাহাসি করবে। পুষ্পা শ্রীভাল্লির পায়ে চুমু খেয়ে বলে, আমি ভালোবাসার মানুষদের নজরেও ভালোবাসা কম দিয়ে কখনো ঝুঁকতে পারবো না। এরপর তাদের রান্নাঘরের মধ্যেই রোম্যান্স শুরু হয়ে যায়। অন্যদিকে ইন্সপেক্টর শেখাওয়াত নিজের বাসায় একটা মেয়েকে নিয়ে পার্সোনাল সময় স্পেন্ড করছিল, তাহার ক্যারেক্টার ঢিলা বোঝা যাচ্ছে। তখনই সেখানে মোগল সিনুর ওয়াইফ দাক্ষা চলে আসে। দাক্ষা ঘরে ঢুকতেই শেখাওয়াত পর্দার পেছনে লুকায়, আর দাক্ষাকে লাইট বন্ধ করতে বলে। দাক্ষা বলে, হ্যাঁ লুকাবেই তো, পুষ্পা তোর মধ্যে পুরুষত্ব নষ্ট করে দিয়েছে তাই না, এখন এভাবে লুকিয়েই থাক। এটা শুনে শেখাওয়াত পর্দার বাইরে বের হয়ে আসে। দাক্ষা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, ওই শালা আমার জামাইকে পথে বসিয়েছে, আমার ভাইকে মেরে ফেলেছে, 2 টাকার শ্রমিক এখন সিন্ডিকেটের লিডার হয়ে গেছে, আর তুই ঘরে বসে এসবই করে যা। ও এখন 1000 টন মাল দেশের বাইরে পাচার করতে যাচ্ছে, জঙ্গল পাহাড় নদী সবকিছুর মধ্যে দিয়ে ওর কাজ চালিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে সব কাঠ জমা করছে তা কেউ জানে না। মুরগানকে সরিয়ে ও নিজেই এবার দুবাইয়ের কারো সাথে ডিরেক্টলি ডিল করেছে। ও আজ স্টেশন কিনেছে, কাল পুরো স্টেটই কিনে নেবে, কিন্তু বড় বড় কাজ ছোট ছোট কিছু পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। আমিও তেমন একজনকে পেয়ে গেছি, ও হচ্ছে বিচার রেড্ডি। ও আগে আমাদের সাথে কাজ করতো আর এখন সিন্ডিকেটের মেম্বার হয়ে গেছে। যদি বিচার রেড্ডিকে এনে ভয় দেখানো যায় তাহলে সবকিছু জানা যাবে। এরপর যা করতে হবে তা আমার জামাই দেখে নিবে, কিন্তু তুই আগে বিচার রেড্ডিকে ভয় দেখিয়ে নিজের পুরুষত্ব প্রমাণ কর। শেখাওয়াত বলে, সব করবো, আগে আমার প্যান্ট দে। দাক্ষা বলে, আমি কি তোর বউ লাগি যে প্যান্ট এনে দিব? শেখাওয়াত বলে, তুই আমার প্যান্টের উপরেই বসে আছিস। দেখেছেন কাণ্ড, এই মহিলা এতক্ষণ তার প্যান্টের উপর বসে বসেই ডায়লগ বাজি করছে। শেখাওয়াত দাগ সাহেব থেকে ইনফরমেশন নিয়ে বিচার রেড্ডির এলাকায় চলে যায়। বিচার রেড্ডির লোকেরা কয়েকটা কাঠ নিয়ে যাবার সময় শেখাওয়াত তাদের পথ আটকায়। এরপর সেই কাঠের উপর কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেবার ভয় দেখিয়ে বিচার রেড্ডিকেও সেখানে ডেকে নিয়ে আসে। বিচার রেড্ডি শেখাওয়াতকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো?
এখানে 20 কোটি টাকার জিনিস আছে। শেখাওয়াত কোনো কথা না বললে বেচারাটি বলে, স্যার পুষ্পা আপনাকে এর আগেই একবার উলঙ্গ করেছিল, সেটা কি ভুলে গেছেন? এবার শেখাওয়াত নিজের রাগ ধরে রাখতে পারে না, সাথে সাথে সেই গাছ ভর্তি ট্রাকে গুলি করে আগুন ধরিয়ে দেয়। আর বেচারাটির চোখের সামনে তার 20 কোটি টাকার কাঠ পুড়ে ছাই হয়ে যায়। এরপর বেচারাটিকে মেরে ব্রিজের কিনারে নিয়ে বলে, আমাকে ভয় পাচ্ছিস না এখন? আমাকে ভয় পেতে হবে তোর। কিন্তু বেচারাটি তাকে একটুও ভয় পাচ্ছে না দেখে সে বেচারাটিকে ব্রিজের উপর থেকেই ফেলে দেয় আর বলে, এবার নিশ্চয়ই ভয় পেয়েছে। দাক্সা সেখানে এসে এসব দেখে বলে, বেচারাটিকে কেন মেরেছ? ও আমাদের খাস লোক ছিল, আমি তো শুধু ভয় দেখাতে বলেছিলাম। শেখাওয়াত বলে, ওকে একাকে ভয় দেখালে একাই ভয় পেত, মেরে ফেলেছি, এখন পুরো সিন্ডিকেট ভয় পাবে। মিনিস্টার সুদীপ্পা বিচার রেড্ডির অন্তিম সংস্কারে আসে। সিন্ডিকেটের সকল লোক সিনুর অন্তিম সংস্কারে উপস্থিত হয়েছে। সিনু আর তার ওয়াইফ দাক্সাও এখানে উপস্থিত ছিল। সুদীপ্পা অন্তিম সংস্কার শেষ করে যাবার সময় দাক্সা বলে ওঠে, মারা তো গেছে একজন, তোমরা সবাই এখানে লাশের মতো দাঁড়িয়ে আছো কেন? এখনো কারো মুখ খোলার সাহস নেই? সিনু বলে, আমি তো আগেই বলেছিলাম আমার শালার মৃত্যুতে এসব থামবে না কখনোই। সিন্ডিকেটের একজন সদস্য বলে, শেখাওয়াত আজ বিছাকে মেরেছে, কাল আমাদের কাউকে মারবে। বেচার মৃত্যু আমাদের জন্য একটা ওয়ার্নিং ছিল মাত্র। এসব তো পুষ্পার জন্যই হচ্ছে। পুষ্পার সাথে দুশ্মনের কারণেই আজ বিচার এই অবস্থা। আমরা কেউ প্রাণে মরতে চাই না। মন্ত্রীজি, আপনি শেখাওয়াত আর পুষ্পার মধ্যে সমঝোতা করেন, নয়তো দরকার হলে আবার সিনুকে সিন্ডিকেটের হেড বানাবো। সুদীপ্পা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনে যায়। সে সেখানের কাউকে কিছু না বলে সোজা থানায় শেখাওয়াতের কাছে চলে যায়। শেখাওয়াত সুদীপ্পাকে দেখে বলে, বিশ্বাস করুন আমি বিশা রেড্ডির কিছুই করিনি, আমি শুধু নাম জিজ্ঞেস করেছি আর নিজে নিজেই চাপ দিয়ে দিয়েছে। সুদীপ্পা বলে, এখন এই নাটক বন্ধ করো, তুমি যা ইচ্ছে করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। শেখাওয়াত বলে, দেখতে না চাইলে আমার ট্রান্সফার করিয়ে দিন। সুদীপ্পা বলে, এটা সম্ভব নয়, তুমিও জানো। আচ্ছা, যা করেছো তো করেছো, এখন সব বাদ দাও। পুষ্পাকে বলবো তোমাকে 10 কোটি টাকা দিয়ে দিতে, আর তুমি সিন্ডিকেটের লোকদের থেকে দূরে থাকো। শেখাওয়াত বলে, 10 কোটি? আমার ইজ্জতের দাম মাত্র 10 কোটি। সুদীপ্পা বলে, এত ছোট বিষয়কে বড় কেন করছো? তোমরা তো ওখানে দুজনই ছিলে, তাই না? শেখাওয়াত সব পুলিশদের কেবিনের বাইরে যেতে বলে। এরপর সুদীপ্পাকে তার শার্ট খুলতে বলে। সুদীপ্পা বলে, তোর সামনে কে বসে আছে ভুলে যাস না। শেখাওয়াত বলে, আমি শুধুমাত্র আমার সামনে শার্ট খুলতে বলছি, তাতে এত সমস্যা? আর ওই শালা আমার সব কাপড় খুলিয়েছিল, আমাকে 10 কোটি টাকা দিতে চেয়েছে এই কাপড় খোলার জন্য। একটা হাই ক্লাস পতিতাও লাখ টাকায় কাপড় খুলে দিবে, আমার দাম তো তাহলে হাই ক্লাস পতিতার থেকেও বেশি। সুদীপ্পা এবার দরজা আটকে নিজের জামা কাপড় খুলে ফেলে। এরপর বলে, নে খুলে ফেললাম, কিন্তু আমি এর বিনিময়ে কি পাবো? এই বিজনেসে পুষ্পা যত ইম্পর্টেন্ট আমার জন্য, তুইও ততটাই ইম্পর্টেন্ট, তাই আমি তোর সাথে কথা বলতে এসেছি, তুই বল কি চাই তোর? শেখাওয়াত বলে, আমি তো ওকে মেরে ফেলতে চাই, যাতে আমার ভেতরের রাগ ঠান্ডা হয়। সুদীপ্পা বলে, আমি পুষ্পাকে বলবো তোকে সরি বলতে। এটা শুনে শেখাওয়াত খুব খুশি হয়ে যায় আর বলে, তুমি বললে পুষ্পা আমাকে সরি বলবে? সুদীপ্পা বলে, সামান্য শ্রমিক থেকে সিন্ডিকেটের হেড আমি বানিয়েছি ওকে, আমার জন্য জান দিতেও রাজি। শেখাওয়াত বলে, আমার 10 কোটি টাকা চাই না, বড় একটা পার্টির আয়োজন করো, পুরো সিন্ডিকেটের সামনে পুষ্পা আমাকে সরি বলবে। সুদীপ্পা শেখাওয়াতের কথা মতো পার্টির আয়োজন করে আর সিন্ডিকেটের সকল লোককেই ইনভাইট করে। আমার মনে হয় না এখানে পুষ্পা সরি বলবে, আপনাদের কি মনে হয়? চলুন দেখে আসা যাক। শেখাওয়াত সেখানে সময় মতো চলে আসে আর সুদীপ্পাকে জিজ্ঞেস করে, পুষ্পা এসেছে কিনা? সুদীপ্পা বলে, আসেনি, তবে আমি লোক পাঠিয়েছি, এখনই চলে আসবে। শেখাওয়াত বলে, আমার 20 বছর বয়সের সময় আমি এক মেয়ের মুখ থেকে আই লাভ ইউ শোনার জন্য 3 বছর অপেক্ষা করেছিলাম, কখনো ভাবিনি এমন ফিলিংস আবার আসবে, কিন্তু আজ পুষ্পার মুখ থেকে সরি শোনার জন্য অপেক্ষা করতে আমার ঠিক তেমনই ফিলিংস হচ্ছে। এদিকে পুষ্পা বাড়িতে বসে ড্রিঙ্কসের পর ড্রিঙ্কস করেই যাচ্ছিল। সুদীপ্পার এক লোক এসে পুষ্পাকে বলে, পুরো সিন্ডিকেটের লোক সিনুকে সাপোর্ট করছে, কারণ তার সাথে শেখাওয়াতের ভালো সম্পর্ক। আমাদের কাছে এখন একটাই রাস্তা আছে, সুদীপ্পাজির কথা মেনে নেয়া। একটা সরির বিনিময়ে পুরো সিন্ডিকেট বেঁচে যাবে, চলো পার্টিতে চলো। পুষ্পা বলে, যদি না যাই? লোকটা বলে, তাহলে পুরো সিন্ডিকেট যে ডিসিশন নেবে আমাদেরকে সেটাই মানতে হবে। এরপর শ্রীবাল্লি পুষ্পার কাছে আসে। সে পুষ্পাকে রেডি করে দিতে দিতে বলে, সুদীপ্পাজি যা বলছে আমাদের ভালোর জন্যই বলছে, উনিই তো তোমাকে সিন্ডিকেটের প্রেসিডেন্ট বানিয়েছে, ওনার মান রাখার জন্য হলেও তার কথা মেনে নাও, এতে তোমারই ভালো হবে। আমার যা ভালো মনে হয় আমি তাই বলছি, এখন তুমি যেটা ভালো মনে করো। শ্রীবাল্লির কথা শুনে পুষ্পা এবার তার লোকদের নিয়ে সুদীপ্পার পার্টিতে যায়। তাদের সাথে শ্রীবাল্লিও সেখানে আসে। পুষ্পাকে দেখে তার এক পুরনো শত্রু টিটকারি করে বলে ওঠে, কিরে পুষ্পা, সরি বলার জন্য এসেছিস তাই না? আমিও তোর সরি শোনার জন্য এসেছি। পুষ্পার রাগ উঠলেও সে শেখাওয়াতের সামনে গিয়ে বসে। এরপর শেখাওয়াতকে সবার সামনে বসে সরি বলে। পুষ্পা সরি বলেছে দেখে দাক্সার মেজাজ খারাপ হয়ে যায়, কারণ পুষ্পার শেখাওয়াত মিলে গেলে তাদের আর কোনো মেল থাকবে না। এদিকে শেখাওয়াত পুষ্পার সরি বলাটাকে টেপ রেকর্ডারে রেকর্ড করে সেটা বারবার বাজাতে থাকে। সে আরেক অফিসারকে ডেকে বলে, দেখছেন পুষ্পা সরি বলেছে। অফিসার বলে, পুষ্পা সরি বলেনি, তাকে দিয়ে সরি বলানো হয়েছে।
শেখাওয়াত বলে, যখন পুষ্পা ফায়ার ছিল তখন সে সরি বলেনি, এখন পুষ্পা ফ্লাওয়ার হয়ে গেছে নিশ্চয়ই। এদিকে পুষ্পা রেগে সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসে। পথে সে শ্রীভাল্লিকে জিজ্ঞেস করে, আমি যা করেছি ঠিক করেছি তো? শ্রীভাল্লি বলে, হ্যাঁ, যা করেছো সিন্ডিকেটের ভালোর জন্যই তো করেছো। পুষ্পা তার ড্রাইভার মাচাকে বলে, সবাই আমার ওপর হাসছে এখন, তাই না? কেউ হয়তো ভাবেইনি আমি সরি বলবো। মাচা বলে, কারো কথা তো জানি না, তবে সিনু আর দাক্ষা ভাবি একদম শক্ট হয়ে গেছে সরি শুনে। তারাও হয়তো ভাবেনি আপনি সরি বলবেন। পুষ্পা বলে, তুই শক্ট হসনি? মাচা বলে, না ভাইয়া। পুষ্পা বলে, তুই আগে থেকেই জানিস আমি সরি বলবো, তাই না? টাকার জন্য পুষ্পা যে কারো পা চাটতে রাজি এমন মনে হয়েছে তো? আমাকে দেখতে বোকা লাগছে, তাই তো? আমারও সেটাই লাগছে, একটু ঠিক করা দরকার নিজেকে। এটা বলে পুষ্পা শ্রীভাল্লি আর মাচাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে আবার সেই পার্টিতে ফিরে আসে। এরপর সবার সামনে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে শেখাওয়াতকে সুইমিং পুলে ফেলে দেয়। এরপর সেই সুইমিং পুলের মধ্যে প্রস্রাব করতে শুরু করে। সুদীপ্পা তার কাছে গিয়ে বলে, এসব তুই কি করছিস? শেখাওয়াতকে তার লোকেরা পানি থেকে উপরে ওঠায়। শেখাওয়াত তখনও এই সব কিছুর জন্য শক্ট হয়েছিল। সুদীপ্পা পুষ্পাকে থামতে বলে, আমি এত কষ্ট করে সব ঠিক করলাম আর তুই সব নষ্ট করে দিয়েছিস। পুষ্পা বলে, কি ঠিক করেছেন? আমি 2 টাকার অফিসারকে সরি বলবো? শেখাওয়াতকে তার লোকেরা ভালো পানি দিয়ে স্নান করিয়ে সেখানে চেঞ্জ করিয়ে দেয়। পুষ্পা বলে, প্রেসিডেন্ট বদলানোর কথা কি বলেছে রে? আমি কি তোমাদের কারোর জন্য প্রেসিডেন্ট হয়েছিলাম? আমি আমার যোগ্যতায় প্রেসিডেন্ট হয়েছি। মঙ্গল সিংহ যখন প্রতি টন থেকে 50 কোটি টাকা মেরে দিত তখন তো কেউ মুখ খোলার সাহস করনি। এই আমি ওর ঘরে ঢুকে ওর মুখ বন্ধ করেছি, আর এখন আমার সরি শুনতে এখানে হাজির হয়েছ। দেখেছো আমার সরির পরিণতি? শেখাওয়াত এতক্ষণ পর শক কাটিয়ে উঠে বলে, ও আমার ওপর প্রস্রাব করেছে, তাই না? এরপর গান নিয়ে সোজা পুষ্পার দিকে শুট করতে যায়, কিন্তু তার পাশে থাকা পুলিশরা তাকে বাধা দেয়। এদিকে পুষ্পাও তার গান নিয়ে শেখাওয়াতকে গুলি করতে যায়, তাকেও সুদীপ্পা সহ বাগিরা আটকায়। সুদীপ্পা পুষ্পাকে বলে, তোর হাতে এখন কোটি টাকার কাজ, এসব বন্ধ কর এখন। এটা শুনে শেখাওয়াত হাসতে হাসতে বলে, কোটি টাকার কাজ? যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে পুষ্পা আবার শ্রমিক হয়ে যাবে, তাই না? পুষ্পা বলে, পরের সোমবার ভোর 4টার মধ্যে আমি 2000 টন মাল চেন্নাইয়ের বর্ডার পার করে পাঠিয়ে দিব। দম থাকলে থামিয়ে দেখা। যদি একটাও কাঠ ধরে রাখতে পারিস তো আমি সিন্ডিকেট ছেড়ে দিয়ে পুরো জীবন শ্রমিক হয়ে থাকবো। দম থাকলে থামিয়ে দেখা। এরপর পুষ্পা শেখাওয়াতকে টিটকিরি করতে করতে সেখান থেকে চলে যায়, আর শেখাওয়াত রাগে ফুঁসতে থাকে। সোমবার রাতে শেখাওয়াত সকল জায়গায় ভালো করে চেকপোস্ট লাগায়। সকল ছোট বড় রাস্তা এমনকি জঙ্গলের পথেও পুলিশের লোকদের চেকপোস্ট লাগাতে বলে। শেখাওয়াত নিজেও সারা রাত একটা ব্রিজের উপর চেকপোস্টে বসে পাহারা দিচ্ছিল। শেখাওয়াত মদ খেয়ে যখন মদের বোতল ব্রিজের নিচে ফেলে তখন সে বোতল ভাঙার শব্দ পায়। এটা দেখে শেখাওয়াতের মনে সন্দেহ হয়। সে সাব ইন্সপেক্টরকে বলে, এটা কিসের শব্দ? ইন্সপেক্টর বলে, এটা বোতল ভাঙার শব্দ। শেখাওয়াত বলে, কিন্তু আমি তো বোতল পানিতে ফেলেছি। ইন্সপেক্টর বলে, এখন শুকনার মৌসুম, তাই নদীর পানি শুকিয়ে গেছে, আর বোতলটা পাথরের উপর পড়েছে, তাই এমন শব্দ হয়েছে। শেখাওয়াত নদীর দিকে তাকিয়ে দেখে সত্যি নদীতে কোনো পানি নেই। এবার শেখাওয়াত বুঝতে পারে পুষ্পার প্ল্যান। শেখাওয়াতরা রাস্তা, জঙ্গল আর পাহাড়ে চেকপোস্ট লাগালেও নদীতে কোনো চেকপোস্ট লাগাবে না, পুষ্পা জানত। আর এই সুযোগে সে শুকনো নদীর উপর থেকেই ট্রাক ভর্তি চন্দন কাঠ বর্ডারের দিকে নিয়ে যাচ্ছিল। শেখাওয়াত সাথে সাথে তার সকল পুলিশ ফোর্সকে নদীপথ চেক করতে বলে। এদিকে পুষ্পা প্রতি মুহূর্তে তাদের লোকদের নির্দেশনা দিয়ে যাচ্ছিল। পুষ্পার বুদ্ধি আর নির্দেশনায় তার লোকেরা নদীপথ দিয়ে খুব সুন্দর করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে পুলিশের লোকেরাও শেখাওয়াতের নির্দেশনা ফলো করে ট্রাকের কাছে যাওয়ার চেষ্টা করে। পুষ্পার লোকেরা পুলিশের গাড়ি দেখতে পেয়ে পুষ্পাকে এই খবর জানায়, কিন্তু পুষ্পা তো এত সহজে থেমে যাওয়ার পাত্র নয়। সে আগে থেকেই জঙ্গলে আর রাস্তায় লোক ঠিক করে রেখেছিল। পুষ্পা তাদেরকে কল করে দিয়ে তাদের কাজ করতে বলে। নির্দেশনা পেয়ে জঙ্গলে থাকা লোকগুলো শিঙা বাজিয়ে হাতিদের দিয়ে পুলিশদের পথ আটকে দেয়, আর রাস্তায় থাকা লোকেরা 2টো ট্রাকের অ্যাক্সিডেন্ট করিয়ে সেখানেও পুলিশদের পথ আটকে ফেলে। কিন্তু শেখাওয়াতকে হারানো এত সহজ ছিল না। শেখাওয়াত তার বাকি ফোর্সদেরকে নদী পথ দিয়ে ট্রাকগুলোর পিছু করতে বলে। চেন্নাইয়ের বর্ডার থেকে শেখাওয়াত একদল গরুর গাড়ি বহরকে পার হতে দেখে। সে সেই গরুর গাড়ির চালকদের ভয় দেখিয়ে তাদের গাড়ি দিয়ে বর্ডারের রাস্তা বন্ধ করে দেয়। এদিকে পুষ্পার লোকেরা খুশি মনে বর্ডারের কাছাকাছি এসে পড়ে, কিন্তু সেখানে এসে তারা শেখাওয়াতকে দেখে ঘাবড়ে যায়। মাচা পুষ্পাকে কল করে বলে শেখাওয়াত সামনে গরুর গাড়ি দিয়ে পথ আটকে রেখেছে। পুষ্পা তাকে কিছু উপদেশ দিবে তার আগেই শেখাওয়াত ট্রাকের দিকে গুলি ছুড়তে শুরু করে। গুলির শব্দ শুনে পুষ্পাও কিছুটা ঘাবড়ে যায়। সে তার সব লোককে ট্রাক থেকে ঝাঁপ দিয়ে সরে পড়তে বলে। মাচা সবাইকে ট্রাক থেকে ঝাঁপ দিয়ে সরে পড়তে বলে, আর শেখাওয়াত পুষ্পার সকল কাঠ জব্দ করে নেয়। শেখাওয়াতের আনন্দ দেখে মনে হচ্ছিল এর থেকে বড় জয় তার কাছে আর কিচ্ছু নেই। সে পুষ্পার সকল কাঠ জব্দ করে পুলিশের গোডাউনে নিয়ে আসে। এরপর মঙ্গল সিনু, দাক্ষা আর পুলিশের লোকদের নিয়ে তার জয় সেলিব্রেট করতে থাকে। সে পুষ্পার সরি বলা রেকর্ডারটা চালিয়ে পাগলের মতো নাচতে থাকে।
এরপর খুব ভাব নিয়ে বাইরে মিডিয়ার লোকদের সামনে এসে সেই কাঠের সাথে ছবি তুলতে থাকে। মিডিয়ার লোকেরা তাকে জিজ্ঞেস করে, স্যার এসব আপনি কিভাবে কোথা থেকে ধরেছেন? শেখাওয়াত তাদেরকে বলে, গত কয়েক বছরে এত বড় স্মাগলিং এর জিনিস ধরার ঘটনাই প্রথম ঘটেছে। এরা তো পুলিশদের জন্য একটা সফলতা। আমি নিজের কি প্রশংসা করব? আপনারাই যা ইচ্ছা লিখুন। অন্যদিকে ভেতরে মঙ্গলসেনু এখনো হজম করতে পারছে না যে শেখাওয়াত এত সহজে পুষ্পার জিনিস বাজেয়াপ্ত করতে পেরেছে। সে কাঠগুলোর কাছে গিয়ে সেগুলো চেক করে দেখতে থাকে। মঙ্গলসেনু কাঠগুলোর গন্ধ শুকে বুঝতে পারে এগুলো লাল চন্দন কাঠ নয়, বরং সান্দ্রা কাঠ। তাই সে দ্রুত শেখাওয়াতকে ভেতরে ডেকে আনে। শেখাওয়াত একটা কাঠের টুকরা হাতে নিয়ে বলে, এটা লাল চন্দন কাঠ না? মঙ্গলসেনু বলে, না, এটা সান্দ্রা কাঠ। সান্দ্রা কাঠ বাইরে থেকে লাল হলেও ভেতরটা সাদা হয়, আর লাল চন্দন কাঠের বাহির ভেতর পুরোটাই লাল হয়। এই সান্দ্রা কাঠের 1 টনের দাম 10,000 টাকাও হবে না। এই কথা শুনে যেন শেখাওয়াতের বড় একটা ঝটকা লাগে। তখনই তারা বাইরে থেকে একদল গরু যাবার শব্দ শুনে বাইরে আসে। পুলিশরা শেখাওয়াতের সামনে একটা গরুর গাড়ি এনে বলে, কাল রাত মালের সাথে আমরা এই গাড়িটাও পেয়েছি স্যার। শেখাওয়াত রেগে সেই গরুর গাড়ির একটা কাঠ ভাঙতেই দেখে কাঠটার ভেতরেও লাল। এবার শেখাওয়াত পুষ্পার সমস্ত প্ল্যান বুঝতে পারে। আসলে পুষ্পা নিজেও জানতো সে ট্রাকে করে জিনিস নিয়ে যেতে পারবে না, তাই সে কাঠগুলো দিয়ে গরুর গাড়ি বানিয়ে সেটাই বর্ডারের বাইরে পাস করেছে। শেখাওয়াত এই গাড়ি দিয়েই কাল ট্রাকগুলোর পথ আটকেছিল। নিজের এমন বোকামির কথা ভেবে শেখাওয়াতের মাথা পুরো খারাপ হয়ে যায়। আর তখনই সেখানে উপরের রাস্তায় ভাবের সাথে এন্ট্রি হয় আমাদের পুষ্পা ভাওয়ের। পুষ্পা ওপর থেকেই শেখাওয়াতকে ইশারা করে বলে, কেমন বাস দিলাম? শেখাওয়াত ইশারায় বলে, তোর গরুর গাড়ির প্ল্যান খুব ভালো ছিল। পুষ্পা শেখাওয়াতকে একটা ফুল পাঠিয়ে ইশারায় বলে, তোকেও এভাবেই ফুল বানিয়েছি আমি। শেখাওয়াত পুষ্পাকে ইশারায় বলে, আমি একা ফুল নই, এখানে আমরা 3 জন ফুল আছি। এই বলে গাড়ির পেছনে লুকিয়ে থাকা মঙ্গলসেনু আর লাকসাকেও পুষ্পার সামনে নিয়ে আসে। এসব দেখে পুষ্পার সবাই হাসতে থাকে। পুষ্পাও তাকে ইশারা করে বলে, আমার একটা চুলও ছিঁড়তে পারবি না। এরপর পুষ্পা চলে যেতে লাগলে শেখাওয়াত তাকে ডেকে বলে, তুই বলেছিলি একটা কাঠও আটকাতে পারলে তুই সিন্ডিকেট ছেড়ে শ্রমিকে যোগ দিবি। আমার কাছে তো পুরো একটা গাড়ি আছে, এখন তো তোর শ্রমিক হতেই হবে। পুষ্পা ইশারার সাথে সাথে তার লোকেরা বলে, পুষ্পা নাম শুনে ফ্লাওয়ার ভেবেছিস নাকি? ফায়ার আমি। পুষ্পা বলে, ফায়ার না, ওয়াইল্ড ফায়ার। আর তখনই শেখাওয়াতের সামনে থাকা গরুর গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। এরপর পুষ্পা ইশারায় শেখাওয়াতকে টিচ করতে করতে সেখান থেকে চলে যায়। এসব দেখে শেখাওয়াত, সিনু আর দাকসা 3 জনেই রাগে ফুঁসতে থাকে। শেখাওয়াত সিনুকে বলে, আমার জন্য একটা মিটিং অ্যারেঞ্জ করুন। সিনু বলে, তা কেন? শেখাওয়াত বলে, খেলা তো এখনো শেষ হয়নি, সবে শুরু হয়েছে। সেদিন রাতেই পুষ্পা তার পরিবারকে নিয়ে গ্রামের মন্দিরে পূজা দিতে যায়। পুষ্পাদের মন্দিরে আসতে দেখে তার সৎ ভাইয়ের মেয়ে কাবেরী তাদের সাথে কথা বলতে চায়। কাবেরীর বাবা পুষ্পাকে ভাই হিসেবে না মানলেও কাবেরী সবসময় পুষ্পাকে চাচা চাচা বলে তার আগে পিছনে ঘুরঘুর করতে থাকে। কিন্তু পুষ্পা কাবেরীকে পাত্তা দিত না। কাবেরী শ্রীবাল্লিকে বলে, আমি সবসময় পুষ্পা চাচাকে ভালোবাসি, কিন্তু সে কখনোই আমাকে পছন্দ করে না। শ্রীবাল্লি বলে, তোমার চাচাও তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু কখনো এটা প্রকাশ করে না। পূজা দেবার সময় হঠাৎ করে শ্রীবাল্লি অসুস্থ হয়ে পড়ে। সেটা দেখে গ্রামের মহিলারা এসে তাকে ধরে। একজন বৃদ্ধ মহিলা শ্রীবাল্লির চোখ দেখে জিজ্ঞেস করে, তোমার কি আগের মাসে পিরিয়ড হয়েছিল? শ্রীবাল্লি মাথা নেড়ে না বললে বৃদ্ধ মহিলা পুষ্পার মাকে বলে, পার্বতী, তুই দাদি হতে যাচ্ছিস। পুষ্পা বাবা হতে যাচ্ছে শুনে সকল গ্রামবাসী খুশি হয়ে যায়, আর শ্রীবাল্লি ভিড়ের মাঝে তার স্বামীকে খুঁজতে থাকে। অন্যদিকে পুষ্পাকে দেখা যায় মহিলাদের মতো পোশাক পরে দেবী কালীর মতো সেজে তার প্রার্থনা করছে। তার এমন আচরণ দেখে শ্রীবাল্লি অবাক হয়ে যায়। শ্রীবাল্লি পুষ্পার কাছে গিয়ে বলে, স্বামী, তুমি এসব কেন করছো? পুষ্পা বলে, আমি শুনেছি এভাবে প্রার্থনা করলে মনের আশা পূরণ হয়। শ্রীবাল্লি বলে, তুমি নিজেই তো এই পুরো গ্রামের মানুষের মনের আশা পূরণ করো, তোমার এমন কি আশা যার জন্য তুমি এভাবে প্রার্থনা করছো? পুষ্পা বলে, আমি মায়ের কাছে প্রার্থনা করেছি আমার যাতে একটা মেয়ে সন্তান হয়। শ্রীবাল্লি বলে, মেয়ে হোক বা ছেলে তাতে সমস্যা কি? পুষ্পা কাঁদতে কাঁদতে বলে, ছেলে হলে তো আমি কখনো তাকে গোত্র পরিচয় দিতে পারবো না, মেয়ে হলে বিয়ের পর অন্তত স্বামী পরিচয় বাঁচতে পারবে। আসলে পুষ্পা তার বাবার অবৈধ সন্তান হবার কারণে সে কখনো নিজের বংশ পরিচয় বলতে পারেনি। সে চায় না তার সন্তানও এই কষ্টটা ভোগ করুক। শ্রীবাল্লি এসব শুনে পুষ্পাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে কিছু বখাটে লোক মন্দিরের কাছে এসে কিছু মেয়েদেরকে উত্ত্যক্ত করছিল। এটা দেখে কাবেরী তাদের বাধা দিতে যায়, আর সেই বখাটে লোকগুলো এবার কাবেরীকেই উত্ত্যক্ত করতে শুরু করে। তারা জোর করে কাবেরীর কাপড় খোলার চেষ্টা করছিল, আর কাবেরী অসহায়ের মতো তাদের হাত থেকে ছোটার চেষ্টা করছিল। তখনই পুষ্পা এসে সেই বখাটে লোকগুলোকে মারধর করতে শুরু করে। পুষ্পা একাই সবাইকে মেরে কুপঘাত করে ফেলে। এখানে পুষ্পার ফাইটের স্টাইলটা দেখার মতো ছিল। আসলে এই অ্যাকশনগুলো তো এক্সপ্লেইন করে বোঝানো যায় না, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তখনই সেখানে পুষ্পার সৎ ভাই অর্থাৎ কাবেরীর বাবা চলে আসে। কাবেরীর বাবা পুষ্পাকে বলে, ওদেরকে মেরে কি আমার কাছে হিরো সাজতে এসেছ?
যতই চেষ্টা করো না কেন মূল্যটি বংশের হতে পারবে না তোরে। কাবেরী রেগে তার বাবাকে বলে, আপনি এই কথা কিভাবে বললেন? যদি পুষ্পা চাচা না থাকতো তাহলে ওই লোকগুলো আজ আমার ইজ্জত কেড়ে নিত। কাবেরীর বাবা তাকে থাপ্পড় দিয়ে বলে, তুই কাকে চাচা বলছিস? ওই অবৈধ সন্তানকে? ওরা যদি তোর ইজ্জত কেড়েও নিত তাহলেও আমার এতটা লজ্জা লাগতো না যতটা তুই ওকে চাচা বললে ডেকেছিস সেজন্য লাগছে। ও তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল, আজ চান্স পেয়েছে আর হিরো সাজতে চলে এসেছে। পুষ্পা এসব শুনে চুপ করে থাকলেও শ্রীবল্লী আর চুপ থাকতে পারে না। শ্রীবল্লী রেগে গিয়ে কাবেরীর বাবাকে বলে, তোদের বংশের নাম আমাদের প্রয়োজন নেই, আমার স্বামী এমনিতেই হিরো। শুধু কাবেরী না, ওরা অন্য কোনো মেয়ের সাথে বেয়াদবি করলে আমার স্বামী এটাই করতো। আর বংশের গর্ব করছো? এই পুরো স্টেটে একটা লোক দেখাও তো যে আমার স্বামীকে চেনে না। এখানে প্রতিটা মানুষ আমার স্বামীর নামে বাঁচে। আমার স্বামী রেগে গেলে এই পুরো চিত্তুর থরথর করে কাঁপে। আর শুধুমাত্র তোর কারণে আমার স্বামীর সেই চোখে আমি পানি দেখেছি। বাবা হওয়া তো খুশির বিষয়, কিন্তু আমার স্বামী খুশি হতেও পারছে না, তাও তোর কারণে শুধু। আর কতদিন বংশের নাম নিয়ে ঢোল পিটাবি? হ্যাঁ, যার নাম নেই তার বংশ পরিচয়ের দরকার হয়। আমার স্বামীর জন্য তার নিজের নামই যথেষ্ট। শ্রীবল্লী এরপর কয়েকজনকে তাদের পরিচয় বলতে বলে। তারা কেউ বলে আমি পুষ্পা ভাইয়ের ম্যানেজার, আর কেউ বলে আমি পুষ্পা ভাইয়ের ড্রাইভার। এটা আমার স্বামীর নামের পাওয়ার। পুষ্পা শুধু একটা নাম নয়, বুঝেছিস? পুষ্পা একটা ব্র্যান্ড। এরপর শ্রীবল্লী পুষ্পার কাছে গিয়ে বলে, চলো স্বামী, যাই এখান থেকে। পুষ্পা শ্রীবল্লী আর তার মাকে বুকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে যায়। এদিকে কাবেরীকে উত্ত্যক্ত করা সেই লোকগুলোকে পুষ্পার লোকেরা তার কথা মতো ন্যাড়া করে জুতার মালা পরিয়ে গাধার পিঠে জড়িয়ে গ্রাম থেকে বের করে দেয়। লোকগুলো যাবার সময় কাবেরীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে শেখাওয়াত, মঙ্গল সিনু আর দাক্ষা গিয়ে সিএমের সাথে দেখা করে। তারা সিএমকে জানায় যে পরবর্তী সিএম সুদীপ্পা হতে যাচ্ছে। সিএম বলে, এটা হতেই পারে না, কারণ সুদীপ্পাকে আমি 30 বছর ধরে চিনি, ওর মধ্যে সিএম হওয়ার মতো বুদ্ধি তো নেই। শেখাওয়াত বলে, সুদীপ্পা নিজের জোরে নয় বরং পুষ্পার জোরে সিএম হতে যাচ্ছে। সিএম বলে, পুষ্পা? ওই ছিল তো একবার এখানেও এসেছিল আমার সাথে ছবি তুলতে, কিন্তু আমি তুলিনি। সিনু বলে, এটাই ভুল করেছেন স্যার। শেখাওয়াত বলে, পুষ্পা প্রতাপ রেড্ডিকে 500 কোটি টাকা দিয়ে অলরেডি কিনে নিয়েছে, আর পার্টির সব লোকেরা লুকিয়ে লুকিয়ে সুদীপ্পাকে সাপোর্ট করতে শুরু করেছে। এবার সিএম এর মনে ভয় ঢুকে যায়। সে এবার পুষ্পার পাওয়ার সম্পর্কে বুঝতে পারে। সিএম বলে, এখন উপায় কি? শেখাওয়াত বলে, এখন একটাই উপায়, সেটা হচ্ছে পুষ্পাকে আটকানো। পুষ্পার মাল দেশের বাইরে যেতে না দিলেই তার সব পাওয়ার শেষ হয়ে যাবে। সিএম এবার শেখাওয়াতকে যে কোনো ধরনের অ্যাকশন নেবার পারমিশন দিয়ে দেয়, অর্থাৎ এখানে শেখাওয়াত সিএমকে কাজে লাগিয়েছে। এদিকে পুষ্পার লাল চন্দনগুলো ততক্ষণে রামেশ্বরের পোর্টে পৌঁছে গিয়েছিল। এখান থেকে শ্রীলঙ্কা যেতে মাত্র 18 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, আর এটা করতে পারলেই লাল চন্দনগুলো সেফ জোনে চলে যাবে। শেখাওয়াত যখন জানতে পারে যে কাঠগুলো রামেশ্বরের পোর্ট থেকেই পাচার করা হবে, সে সাথে সাথে তখনই সেখানে তার ফোর্স নিয়ে চলে যায়। শেখাওয়াত আর তার ফোর্স পাগলের মতো করে লাল চন্দন কাঠ খুঁজতে থাকে। হঠাৎ শেখাওয়াতের মাথায় আসে তারা তো পানির নিচ চেক করেনি। সে সাথে সাথে দৌড়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। শেখাওয়াত দেখে তার ধারণাই ঠিক। পুষ্পার লোকেরা বুঝে গিয়েছিল তারা ধরা পড়ে গেছে, তাই একজন ইশারা করতেই তারা সব জাহাজগুলো একসাথে ছেড়ে শ্রীলঙ্কার দিকে যেতে থাকে। শেখাওয়াতরাও স্পিডবোট নিয়ে সেই জাহাজগুলোর পিছু করতে থাকে, কিন্তু তার আগেই জাহাজগুলো শ্রীলঙ্কার বর্ডার ক্রস করতে সক্ষম হয়। শেখাওয়াতরা যখন সেই বর্ডার ক্রস করতে যায় তখন শ্রীলঙ্কার নৌবাহিনী তাদের দিকে গুলি ছুড়ে তাদেরকে আটকে দেয়। শেখাওয়াত দূরবীন দিয়ে দেখে জাহাজগুলো অলরেডি শ্রীলঙ্কার পোর্টে পৌঁছে গেছে, আর সেখানে আগে থেকেই পুষ্পা দাঁড়িয়ে আছে। পুষ্পা তার কাজ সফলভাবে শেষ করে আর হামিদের থেকে 2000 কোটি টাকা নিয়ে দেশে ফিরে আসে। এরপর সেই টাকা সোফার কভারের ভেতর ভরে সেন্ট্রাল মিনিস্টারের কাছেও পাঠিয়ে দেয়। ফলে সুদীপ্পাও সিএম হয়ে যায়। সিএম এর শপথ নিয়ে সুদীপ্পা সোজা পুষ্পার বাড়িতে যায়। পুষ্পার বাড়ির সামনে জড়ো হওয়া রিপোর্টাররা তাকে প্রশ্ন করে, আপনি এখানে কেন এসেছেন? সিএম সুদীপ্পা বলে, পুষ্পা আমার ছোট ভাই, তাই আমি ওর বাসায় খাবার খেতে এসেছি। পুষ্পা তাকে বরণ করতে গেলে সিএম তার হাতে শেখাওয়াতের ট্রান্সফার লেটার দেখায়। তবে পুষ্পা বলে শেখাওয়াত ট্রান্সফার না হয়ে এখানে থাকলে ওর অসম্মান হবে। শ্রীবল্লী সিএমকে বরণ করতে আসলে সুদীপ্পা শ্রীবল্লীকে বলে, এখন থেকে কোনো কিছু চাইতে হলে ভেবে চিনতে চেও। তোমার একটা ছবি চাওয়ার কারণে পুষ্পা পুরো রাজনীতি বদলে আমাকে সিএম বানিয়ে ঘরে নিয়ে এসেছে। এরপর সুদীপ্পা পুষ্পার পরিবারের সবার সাথে ছবি তোলে। এখানে পুরনো সিএম এর সেই ফটোগ্রাফারকে আনা হয়েছিল এই ছবিগুলো তুলতে। এদিকে বেচারা পুরনো সিএম তো এই আফসোস করতে করতে শেষ যে সে কেন পুষ্পার সাথে সেদিন ছবি তুললো না। অন্যদিকে শেখাওয়াত সেই জব্দ করা সান্দ্রা কাঠে আগুন লাগিয়ে সেখানে বসে বসে ড্রিঙ্কস করছিল। সাব ইন্সপেক্টর শেখাওয়াতের কাছে এসে বলে, কালই কাঠের নিলামি হতে যাচ্ছে, আমরা ধরা পড়ে যাব যে আমরা চন্দন নয় বরং সান্দ্রা কাঠ জব্দ করেছি। শেখাওয়াত বলে, সান্দ্রা পড়ে গেলে তো বোঝা যাবে না এটা চন্দন কাঠ নাকি সান্দ্রা কাঠ, ছাই তো ছাই হয়। এরপর শেখাওয়াত সেই
সকল কাঠে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এরপর সেখানেই দাঁড়িয়ে থাকে। সাব ইন্সপেক্টর তাকে বাইরে নিয়ে আসতে গেলে শেখাওয়াত তাকে বলে, আমি একা মরবো কেন, তুমি আমার সাথে আগুনে পুড়ে মরো। সাব ইন্সপেক্টর শেখাওয়াতকে সেখানে রেখেই দৌড়ে বাইরে বেরিয়ে আসে। পরদিন সকালে শ্রীবাল্লির ঘুম ভাঙলে সে দেখে পুষ্পা নিচে শুয়ে আছে। শ্রীবাল্লি পুষ্পাকে ডেকে বলে, তুমি নিচে কেন শুয়ে আছো? পুষ্পা বলে, যদি আমার হাত পা ভুললে তোমার পেটে লেগে যায় আর বাচ্চার কিছু হয়ে যায়, এজন্য নিচে শুয়েছি। তখনই বাইরে থেকে পুষ্পার লোক তাকে ডাকতে থাকে। পুষ্পা বাইরে গেলে তার মা বলে, তোর ভাবি এসেছে। পুষ্পা তার কাছে গেলে ভাবি বলে, আজ সকালে কাবেরী কম্পিউটার ক্লাসে গিয়েছিল, ওখান থেকে ওকে কেউ তুলে নিয়ে গেছে। ওরা তোমার ভাইকে ফোন দিয়ে 2 কোটি টাকা চেয়েছে। তোমার ভাই বুঝতে পারছে না কি করবে, প্লিজ আমার মেয়েকে বাঁচাও। পুষ্পা তার ভাবিকে কোনো উত্তর না দিয়ে সোজা আবার রুমের ভেতর চলে যায়। তারা ভাবে পুষ্পা হয়তো এখনো তার ভাইয়ের ওপর রাগ, এজন্য সে কাবেরীকে বাঁচাতে যাবে না। কিন্তু একটু পরেই পুষ্পা একটা শটগান নিয়ে বাইরে বের হয়ে আসে। এরপর সোজা চলে যায় সিটি নামের এক ফেমাস টিভি চ্যানেলের অফিসে। সেখানে গিয়ে সে টিভিতেই কিডন্যাপারদের ধমকি দিয়ে বলে, 2 ঘন্টার মধ্যে আমার বাচ্চা যেখানে ছিল সেখানে ফিরে না আসলে তোদেরকে বের করে একে একে টুকরো টুকরো করবো। এই খবর দেখে সেন্ট্রাল ম্যাজিস্ট্রেট সুদীপার কাছে আসে। সে সুদীপাকে বলে, পুষ্পার ভাতিজিকে আমার ভাতিজা কিডন্যাপ করে নিয়ে গেছে। ও আমার ভাই সুব্বা রেড্ডি আর আমাদের বংশের একমাত্র ছেলে। কিছুদিন আগে ওকে রেপ কেসের কারণে জেল থেকে বের করে এনেছি। আমি চাই না পুষ্পা ওর কোনো ক্ষতি করুক। সুদীপ্পা এটা শুনে সাথে সাথে পুষ্পাকে কল করে সবটা জানালে পুষ্পা বলে, তাহলে প্রতাপ রেড্ডিকে বলো আমার ভাতিজির গায়ে যেন একটা আচরও না লাগে, তাহলে তো আমাকে খুন করতেই হবে। সুদীপ্পা বলে, তুই এই ম্যাটার থেকে দূরে থাক, এমনিতেও তোর ভাই তো তোকে কখনোই ভাই মানেনি। পুষ্পা বলে, কিন্তু ওই মেয়ে তো আমাকে সবসময় চাচা বলে মেরেছে। ওরা যদি আমার বাচ্চার গায়ে একটা আচরও দেয় তাহলে আমি ওদের এমন হাল করব যে চিতা দেবার মতো অবস্থা থাকবে না। সুদীপ্পা প্রতাপ রেড্ডিকে বলে, আপনার ভাতিজাকে পুষ্পা খুঁজে বের করার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে, নয়তো ওকে বাঁচানো সম্ভব হবে না। একদিকে পুষ্পারা আর একদিকে সুব্বা রেড্ডি সিএম এর ভাতিজা বুগ্গা রেড্ডিকে খুঁজতে বের হয়ে যায়। অন্যদিকে বুগ্গা রেড্ডি টিভিতে পুষ্পার লাইভ দেখে পুষ্পাকে কল করে আর বলে, তোমার ভাতিজা আমার কাছে আছে, নিতে চাইলে 2 কোটি টাকা নিয়ে আমার বলা লোকেশনে আসো, তবে তোমাকে একাই আসতে হবে। পুষ্পা হেলিকপ্টারে করে টাকা নিয়ে একাই কাবেরীকে উদ্ধার করতে চলে যায়। পুষ্পা তাদের দেয়া লোকেশনে পৌঁছে সেখানে টাকার বৃষ্টি বর্ষণ করে। এখানে সিনটা অস্থির একটা সিন ছিল। এরপর ভেতরে গিয়ে বুগ্গা রেড্ডির বুকে বন্দুক ঠেকিয়ে কাবেরীকে নিয়ে আসতে বলে। বুগ্গা বলে, আমার ক্ষতি করার চেষ্টা করো না, ভেতরে কাবেরীর মাথায়ও বন্দুক ঠেকানো আছে, তুমি এখানে গুলি করলে কিন্তু ওখান থেকেও শব্দ হবে। পুষ্পা নিজের ভাতিজির কথা চিন্তা করে বন্দুক ছেড়ে দেয়। পুষ্পা বলে, সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজার তো টাকার জন্য এই কাজ করার কথা না, কি কারণে কাবেরীকে নিয়ে এসেছিস? বুগ্গা বলে, একদম ঠিক ধরেছেন, মন্দিরে আমাদেরকে মেরে যে অপমান করেছিলেন সেটার তো প্রতিশোধ নিতেই হবে। ছেলেগুলো পুষ্পাকে মারতে শুরু করে। পুষ্পা চুপচাপ মার খায় কারণ কাবেরী তাদের হাতে বন্দী এখনো। ছেলেগুলো পুষ্পাকে এভাবে মেরে মজা পাচ্ছিল না, কারণ সেদিন মন্দিরে পুষ্পা তাদেরকে শাড়ি চুরি পরিয়ে মেরেছিল, তাই তারা পুষ্পাকে শাড়ি চুরি পরিয়ে মন্দিরের মতো করে সাজায়। তখনই সেখানে সুব্বা রেড্ডির কিছু লোক চলে আসে। তারা জানতো পুষ্পা কতটা শক্তিশালী, এজন্য তারা মার খাবার ভয়ে পুষ্পার হাত বেঁধে দেয়। এরপর তাকে মারতে শুরু করে। কিন্তু এতেও তাদের শান্তি হচ্ছিল না, কেননা এর আগে হাত বাঁধার পরও সে কি করেছে তা তারা ভালো করেই জানে। এজন্য তারা মার খাবার ভয়ে আগে পুষ্পার হাত এবং পা বেঁধে তারপর তাকে মারতে শুরু করে। কিন্তু এতেও তাদের শান্তি হচ্ছিল না। তারা পুষ্পাকে আরো কষ্ট দেবার জন্য কাবেরীকে পুষ্পার সামনে বসেই খারাপভাবে স্পর্শ করতে থাকে। এবার পুষ্পার চুপ করে থাকে না, সে হাত বাঁধা অবস্থাতেই এক এক করে গুন্ডাদের মারতে থাকে আর এক পর্যায়ে কৌশলে নিজের হাত পায়ের বাঁধনও খুলে ফেলে। একে একে সে বুগ্গা রেড্ডির সব লোককে মারতে থাকে। এবার বুগ্গা রেড্ডিও পুষ্পাকে দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে সুদীপ্পা এবার টেনশনে পড়ে যায়। সে পুষ্পার লোকদেরকেই এবার ফোন করে বলে তারা যেন পুষ্পাকে থামায়, কিন্তু পুষ্পা কারোর বাধা মানে না। সে বুগ্গা রেড্ডিকে ত্রিশূল দিয়ে আঘাত করে সেখানেই মেরে ফেলে। সুব্বা রেড্ডি তার ছেলের এই অবস্থা দেখে কাবেরীকে মারতে আসলে পুষ্পা তাকেও সেখানেই মেরে ফেলে। এরপর পুষ্পা তার ভাতিজিকে নিয়ে সেখান থেকে ফিরে আসে আর প্রতাপ রেড্ডি একসাথে তার ভাই আর ভাইপোকে হারিয়ে প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করে। কিছুদিন পর পুষ্পার বড় ভাই অর্থাৎ কাবেরীর বাবা প্রথমবারের মতো পুষ্পার বাড়িতে যায়। তাকে সেখানে দেখে সবাই বেশ অবাক হয়ে যায়। শ্রীবাল্লি দৌড়ে গিয়ে পুষ্পাকে জানায় যে তার ভাই এসেছে, কিন্তু পুষ্পা অভিমানের কারণে তার সামনে আসে না। কাবেরীর বাবা পুষ্পার মায়ের কাছে ক্ষমা চায়। এরপর কাবেরীর বিয়ের কার্ড দিয়ে বলে কাবেরীর বিয়ে ঠিক হয়েছে, প্রথম কার্ডটা আপনাদেরকে দিতে এসেছি। আসলে কাবেরীর বাবাও এখন নিজের ভুলটা বুঝতে পেরেছিল, তাই সে মন থেকেই পুষ্পার কাছে অনুতপ্ত ছিল। বিয়ের কার্ড দিয়ে কাবেরীর বাবা সেখান থেকে চলে যায়। পুষ্পা এতক্ষণ তাকে আড়াল থেকে দেখছিল। তখনই শ্রীবাল্লি বিয়ের কার্ডটা নিয়ে পুষ্পার কাছে আসে। শ্রীবাল্লি পুষ্পাকে বলে, দেখো বিয়ের কার্ড মায়ের নামে ছাপিয়েছে আর কার্ডে তোমার নাম লিখেছি মূল্যটি পুষ্পারাজ। পুষ্পা কার্ডটা দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর শ্রীবাল্লিকে ধরে কাঁদতে থাকে।
দেখতে দেখতে কাবেরীর বিয়ের দিন চলে আসে। পুষ্পা তার পরিবারের সাথে খুশি মনে সেই বিয়েতে যায়। পুষ্পার বড় ভাই তাকে দেখেই জড়িয়ে ধরে। এরপর পুষ্পার ছোট ভাইও তাকে জড়িয়ে ধরে। এতদিন পর 3 ভাই একসাথে হয়ে আনন্দে কাঁদতে থাকে। কাবেরীও এই প্রথমবারের মতো তার বাবাকে ভয় না পেয়ে পুষ্পাকে চাচা বলে ডাকে। অন্যদিকে প্রতাপ রেড্ডির ভাইয়ের ফিউনারেলে সব এমপি মন্ত্রীরা আসলেও পুষ্পা সেখানে যায় না। প্রতাপ রেড্ডি বলে, সবাই আসলেও একজন তো এখনো আসেনি। তখন একটা লোক এসে বলে, পুষ্পা নিজে না আসলেও আপনার জন্য একটা জিনিস পাঠিয়েছে। দেখা যায় সেটা একটা ফুলের তোড়া। এতে গিয়ে কাবেরীর বিয়েটাও খুব সুন্দরভাবে পুষ্পারা সম্পন্ন করে। তারা একসাথে ফ্যামিলি ফটো তুলছিল আর বিভিন্ন বিষয় নিয়ে মজা করছিল। আমরা সেখানেও একটা ফুলের তোড়া দেখতে পাই, যার মধ্যেও একটা টাইম বম্ব ফিট করা ছিল। এসব কিছু না জানা সেখানের মানুষরা কাবেরীর বিয়ে উপভোগ করতে থাকে। আর দূরের একটা পাহাড় থেকে কেউ একজন একটা বাটন প্রেস করতেই বমটা ব্লাস্ট হয়ে যায়। তবে এই বমটা প্রতাপ রেড্ডির বাসায় ব্লাস্ট হয়েছে নাকি কাবেরীর বিয়ের মণ্ডপে, সেটা আমাদেরকে ক্লিয়ার করা হয় না। আর কেই বা এই বম্বিং এর পেছনে আছে সেটাও আমাদেরকে দেখানো হয় না। হয়তো এই মুভির তৃতীয় পার্টে এই সব কিছু ক্লিয়ার করা হবে। আর এখানেই পুষ্পা 2 বা পুষ্পা দ্য রুল মুভির সমাপ্তি ঘটে। অসাধারণ সাসপেন্স এবং অ্যাকশন নিয়ে তৈরি করা এই মুভিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।